এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ডেইলি স্টারের একটি খুব গুরুত্বপূর্ণ এডিটোরিয়াল পেজের একটা অপিনিয়নের খুবই গুরুত্বপূর্ণ একটি কলামের একটা টাইটেল এবং সাবটাইটেল। আজকে এই টাইটেল এবং সাবটাইটেল আমরা বিশ্লেষণ করে অনেক গুরুত্বপূর্ণ এলিমেন্টস অ্যানালাইসিস করার চেষ্টা করব। ওকে, এখানে প্রথমে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে দ্য লাইকলি ফিএমস ফার্স্ট ক্রুশিয়াল চ্যালেঞ্জ। এটাকে আমি যদি প্রথমে বাংলায় যদি ট্রান্সলেট করি সেটা হচ্ছে পিএম বলতে আমরা প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রীর সম্ভবত প্রথম গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ, ঝুঁকি সামনে যেটা মোকাবেলা করতে হবে। প্রথমে এই অংশটাকে আমি এটাকে বলবো, এখানে কোনো সাবজেক্ট আমি পাচ্ছি না এবং এখানে কোনো ফাইনাইট ভার্ব এখানে কোনো জায়গায় নেই। ফাইনাইট ভার্ব এবং কোনো সাবজেক্ট যেহেতু নাই, এটাকে নিঃসন্দেহে বলতে পারি এটা একটা ফ্রেজ। এবং এটাকে কি ফ্রেজ বলবো, রিকগনাইজ করব। সচরাচর কোনো একটি পত্রিকার কোনো একটি হেডলাইনকে নাউন ফ্রেজে লিখতে হবে, এই হিসেবে এটাকে আমি নাউন ফ্রেজ বলতে পারি। এখানে কয়েকটা বিষয় আমরা আলোচনা করব। প্রথম, এখানে লাইকলি, লাইকলি শব্দটাকে বি লাইকলিটি লেখা যায়, যেটার অর্থ হচ্ছে যে সম্ভবত। এটার অনেকগুলো কনফিউজড ওয়ার্ড আছে। যেমন এখানে লাইক, প্রথমে এটা যদি বলি লাইক, লাইক মানে হচ্ছে যে পছন্দ করা। লাইক পছন্দ করা, তখন এটা ভার্ব হয়। যখন লাইক অর্থ হবে মত বা সাদৃশ্য, মিল, তখন লাইক, লাইকের পরে যদি একটা ওয়ার্ড বা নাউন ফ্রেজ হয় তখন লাইক হচ্ছে যে প্রেপোজিশন। আবার লাইক অর্থ যেমন বোঝাবে, লাইক অর্থ যেমন বোঝাবে, লাইকের পরে যদি কোনো ক্লজ হয় তখন লাইক আবার কনজাংশন। তাহলে এখানে দেখতে পাচ্ছেন লাইক ভার্বও হতে পারে, লাইক প্রেপোজিশনও হতে পারে, লাইক আবার কনজাংশনও হতে পারে। আবার এলাইক এর আগে যদি একটা প্রেফিক্স এ যুক্ত হয়, এলাইক মানে ওইটা সাদৃশ্য। এটা একদম বেশিরভাগ ক্ষেত্রে বাক্যের শেষে হয়, এটা অ্যাডভার্ব হিসেবে ইউজ করা হয় বা অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করা হয়। আর সিঙ্গেল যদি লাইকলিটি ব্যবহার করা হয়, লাইকের পরে এলওয়াই যুক্ত করা হয়, সেটা অ্যাডভার্বে রূপান্তর হবে সম্ভবত। তাহলে এখানে দেখেন কনফিউশন, বি লাইকলি টু, লাইকলি, লাইক, লাইক, কনজাংশন, অর্থ, পার্টিসিপেটিভ, অনেক ডিফারেন্স আছে। এটাতে ক্লিয়ার করলাম। তবে এখন এখানে প্রশ্ন করতে পারেন, এখানে লাইকলিটা সব কি? এখানে যেহেতু এখানে একটা আর্টিকেল আছে, আর্টিকেল সর্বদা অ্যাডজেক্টিভ হয়, ডিটারমিনার হয়। এবং এখানে ফিএম, এখানে ফিএমস ফার্স্ট, আমরা বলতে পারি এখানে যে ফিএম ফার্স্ট, ফিএম ফার্স্ট এটা ফুলটা এ ক্রুশিয়াল চ্যালেঞ্জ, এটা ফিএম থেকে শুরু করে এটা একটা ফুল একটা নাউন ফ্রেজ। এটা যদি নাউন ফ্রেজ হয়, নাউন ফ্রেজের আগে এটা একটা অ্যাডজেক্টিভ, এটাও অ্যাডজেক্টিভ। কারণ আর্টিকেল অ্যাডজেক্টিভ হলে অ্যাডজেক্টিভের পর আরেকটা অ্যাডজেক্টিভ হবে যদি পরবর্তীতে একটা নাউন ফ্রেজ থাকে বা নাউন ফ্রেজ থাকে। তাহলে লাইকলি এখানে অ্যাডভার্ব হয় নাই, সিঙ্গেলি আমি অ্যাডভার্ব বলেছি কিন্তু এখানে অ্যাডজেক্টিভ পেয়েছি। অর্থাৎ একটা ওয়ার্ড কি পার্টস অফ স্পিচ হবে সেটা বাক্যভেদে, অবস্থান ভেদে ডিপেন্ড করবে। আচ্ছা, এটাতে দেখলাম। তাহলে এখান থেকে দেখেন কিভাবে পত্রিকা পড়তে হবে, কিভাবে ওয়ার্ডগুলো বিশ্লেষণ করতে হবে, বিন্যাস কিভাবে করতে হবে। ছোট্ট হেডলাইনকে বিশ্লেষণ করে আমি অনেক কিছু বের করার চেষ্টা করেছি। সাবটাইটেলটা একটু দেখি। Choose cabinet with utmost care, for it may determine success or failure. এটাকে যদি বাংলা ট্রান্সলেট করি সেটা হচ্ছে যথাসাধ্য যত্ন নিয়ে যথোপযুক্ত একটি ক্যাবিনেট নির্বাচন করো, কারণ এটা নির্ধারণ করবে সফলতা বা ব্যর্থতা। প্রথম যেটা বলবো, এখানে চুজ ক্যাবিনেট উইথ আটমোস্ট কেয়ার, এটা ফাইনাইট ভার্ব এবং এটার আগে কোনো সাবজেক্ট নেই। এবং ভার্ব দিয়ে শুরু হলে আগে কোনো সাবজেক্ট না থাকলে এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। এতটুকু পর্যন্ত এটা ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে এটা একটা ক্লজ। ইট একটা সাবজেক্ট, মে ডিটারমাইন এটা একটা ফাইনাইট ভার্ব, মে মডেল ভার্ব, ডিটারমাইন এটা হচ্ছে যে মেইন ভার্ব, নির্ধারণ করা। এটা নাউন হচ্ছে যে ডিটারমিনেশন। তাহলে মডেল ভার্বের পরে ভার্ব বিদায়, বেস ফর্ম হয় বিদায়, নাউন থেকে এটা ভার্ব হয়েছে। তাহলে এখানে ফাইনাইট ভার্ব, ইট সাবজেক্ট। তাহলে আরেকটা ক্লজ পেয়েছি, আগে একটা ক্লজ পরে একটা ক্লজ। তাহলে নিশ্চিত আমরা জানি ফর এখানে দুটা ক্লজের মাঝখানে বসে এটা কনজাংশনের কাজ করেছে। তাহলে এখান থেকে নতুন একটা বিষয় শিখতে পেরেছেন। ফর শুধু প্রেপোজিশন না, ফরের পরে যদি নাউন বা নাউন ফ্রেজ থাকে তখন প্রেপোজিশন।
কিন্তু ফর যখন দুইটা মেইন ক্লজকে যুক্ত করেছে, ফর এখানে একটা কোঅর্ডিনেটিং কনজাংশন। সো এই সেন্টেন্সটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। দুটা ক্লজকে যুক্ত করেছে, একটা কোঅর্ডিনেটিং কনজাংশন আছে। আচ্ছা, এটা বুঝতে পেরেছেন। এখানে কয়েকটা বিষয় যদি আমরা যদি দেখি, এই যেমন সাকসেস অর ফেইলিউর, এখানে অর কিন্তু আবার কম্পাউন্ড সেন্টেন্সের কনজাংশন বিধায় আসে নাই। অর কিন্তু এখানে দুইটা ওয়ার্ডকে যুক্ত করেছে, দুইটা নাউনকে যুক্ত করেছে, যেমন সাকসেস, ফেইলিউর, এটাও নাউন, এটাও নাউন। এই যে কোঅর্ডিনেটিং কনজাংশন দুটা ওয়ার্ড বা দুটা ফ্রেজকে যুক্ত করে করলে প্যারালাল স্ট্রাকচার অনুসারে আগে পরে এবং সেম হবে, নাউন নাউন। যদি এটা যদি সাকসিড হতো, এটা যদি ফেলিউর হতো, তাহলে ভার্ব এবং নাউন, তাহলেও কিন্তু ভুল হতো। বা এটা যদি সাকসেস হতো, এটা যদি ফেল ভার্ব হতো, তাহলেও কিন্তু ভুল হতো। অর্থাৎ প্যারালাল স্ট্রাকচার মানে আগে এবং পরে সেম হতে হবে। তাহলে সাকসেসের ভার্ব হচ্ছে যে সাকসিড, ফেলিউরের ভার্ব হচ্ছে যে ফেইল। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এইভাবে বিশ্লেষণ করে পড়লে নিউজ পেপার অ্যানালাইসিসের মাধ্যমে ইংলিশের আপনার অনেকগুলা ওয়ার্ড ফরমেশন, ভোকাবুলারি, সেন্টেন্স স্ট্রাকচার, ফ্রি হ্যান্ড রাইটিং অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন।